নমস্কার, আমি নবনীতা। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। আগামী কিছুদিনের মধ্যেই জলপাইগুড়ি টাউন স্টেশন হতে চলেছে এক বড় মাপের রেল স্টেশন। তার কারণে রেলের জমি থেকে অবৈধ দোকানঘর তুলে নেওয়ার নির্দেশ রেল কর্তৃপক্ষের। ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ, স্মারকলিপি প্রদান জেলা শাসকের দপ্তরে। অবশেষে জলপাইগুড়ি ভুয়া নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মা আদালতে আত্মসমর্পণ করলেন বুধবার। অবৈধ দোকান তুলে নেওয়ার নোটিশ রেল কর্তৃপক্ষের। এবার দোকানদারদের নোটিশ ধরিয়ে দিল জলপাইগুড়ি টাউন স্টেশন রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল থেকে জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন স্টেশন বাজারের বিভিন্ন দোকানদারদের হাতে নোটিশ দিয়ে দেন। সেখানে তাদের বলা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই স্টেশন বাজারের অবৈধ দোকানগুলোকে সরে যেতে হবে। জানা গেছে, সূত্রে খবর, আগামী কিছুদিনের মধ্যেই জলপাইগুড়ি টাউন স্টেশন হতে চলেছে বড় মাপের একটি রেল স্টেশন, আর তার জন্যই দরকার প্রচুর পরিমাণ জায়গা। সেই কারণে দোকানদারদের সরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে জলপাইগুড়ি টাউন স্টেশনের দোকানদারগুলো কোথায় কিভাবে বসবে তা এখনো জানা যায়নি। রেলের পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীদের। 21শে ডিসেম্বরের মধ্যে রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে নোটিশে। এতেই আতঙ্ক তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। রেল পুলিশ কারণ হচ্ছে, আমি তো এখন বিস্তারিত জানি না, তো আমাদের কানাঘোষে কথা হচ্ছে বাজারটের কিছু দোকানে নোটিশ দিবে উঠানোর জন্য। আপনাদের বসার নির্দিষ্ট কোনো জায়গা বা না, আমাদের সাথে এখনো রেলের কর্তৃপক্ষের কোনো কথাবার্তা হয়নি। মানে ওরা আসলে কি বলছে এসে? আমাদের সাথে কোনো কমিটির সাথে কোনো আলোচনাই করেনি। আমরা কিছুই জানি না, আমাদের এত বছরের বাজার, আমরা কিছুই জানি না। কি করবেন তাহলে? এখন আলোচনা সাপেক্ষ। আমরা পৌরসভা কথা বলছি, সাংসদের সাথেও কথা বলছি, এমপির সাথেও কথা বলছি। ওরা বলছে একটা বিকল্প ব্যবস্থা করবে, দেখা যাক কি করে। আপনার নাম? আমার নাম বাদল সরকার। সেই নোটিশ পেয়ে স্টেশন বাজারের ব্যবসায়ীরা আশঙ্কা করছেন রেলের জমি থেকে তাদের তুলে দেওয়া হবে। এই আশঙ্কা করে বৃহস্পতিবার মিছিল করে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে আসেন কয়েকশো ব্যবসায়ী। কয়েক দশকের পুরনো এই বাজার রেলের জমি থেকে যাতে তুলে না দেওয়া হয় সেই দাবি করেন ব্যবসায়ীরা। এই নিয়ে জেলা শাসকের সঙ্গে দেখা করেন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি তুলে দেন তারা। ব্যবসায়ীরা জানান, স্টেশন বাজারে ছোট বড় প্রায় 600 মানুষ ব্যবসা করেন, তাই এই বাজার যাতে কখনো তোলা না হয় সেই দাবি করেন তারা। বলেন, আমরাও চাই রেলের উন্নয়ন হোক, তবে আমরা যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছি তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হোক। এগুলো কতটা অসুবিধার মধ্যে পড়তে হবে? আমাদের তো পরিবার আছে, আমাদের খুবই সমস্যা। আমাদের এখন বাজারের মধ্যে আমাদের অস্থায়ীভাবে আমরা বসে আছি রেলের জায়গা। অবশ্যই আমরা আনঅথেন্টিক বসে আছি, কিন্তু আমাদেরও তো একটা সমস্যার সমাধান করার জন্য একটা ব্যবস্থা করতে হবে। কারণ আমরা উন্নয়নের সাথে তো অবশ্যই আমরা সঙ্গে আছি। আমাদের কিছু একটা জায়গায় যদি ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা বলি নেই যে আমাদেরকে সম্পূর্ণ আমাদের উন্নয়নের সাথে ব্যাঘাত ঘটিয়ে আমাদেরকে থাকার ব্যবস্থা করি। উন্নয়নে যতটুকু রাখবে সেটা বাদ দিয়ে আমাদের যদি জায়গাটায় দেওয়া হয়, তাহলে আমরা সবাই এই যে 600 দোকানদার আছি তারা অবশ্যই উপকৃত হব। আপনার নাম? বিপ্লব পাল। বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা জলপাইগুড়িতে। পরিচালনায় সদর ব্লক জলপাইগুড়ি। আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত করল জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন। জলপাইগুড়ি জেলা পরিষদের হলঘরে এই অনুষ্ঠানের আয়োজন হয়। প্রদীপ জ্বালিয়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধন করেন। বর্তমানে বাল্যবিবাহ এখন একটি সামাজিক সমস্যা, আর সমাধান আলোচনার মাধ্যমে যে বাল্যবিবাহ প্রতিরোধ কিভাবে করা যায়, আর প্রতিরোধ করতেই আজকের এই বিশেষ সভা। উপস্থিত অতিথিদের হাত দিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ জ্বালিয়ে। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সদর মহকুমা শাসক, সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন, পুলিশ অফিসার উপাসনা গুরুং, মাধ্যমিক ডিআই বালিকা গোলের সহ ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মূলত নির্দিষ্ট বয়স হবার পরই একজন ছেলে ও মেয়ের বিয়ে দেওয়া উচিত, এই নিয়েই আজকের সভাটি অনুষ্ঠিত হয়। মূলত যে কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে বিয়ের এত তাড়া কেন। আমরা দেখতে পাচ্ছি আজকাল যে বিয়ের যে একটা বয়স রয়েছে, তার শারীরিক গঠন হওয়ার আগেই অনেক ছেলেমেয়েরা বিয়ে করে নিচ্ছে। তাদেরকে সচেতন করবার জন্য এবং এটাকে যাতে আমরা রোধ করতে পারি সেই জন্য এই বিয়ের সঙ্গে যারা জড়িত, যারা নাপিত, ইমাম, পুরোহিত
বা প্যান্ডেল ডেকোরেটর সবাইকে নিয়ে একটা আলোচনা, যাতে ভবিষ্যতে জন্য এটাকে আমরা রোধ করতে পারি। কেননা সব কিছুরই একটা বয়স থাকে, একটা সীমা থাকে। অনেক যারা অল্প বয়সে বিয়ে করে নিচ্ছেন তারা খুব তাড়াতাড়ি আবার মাও হয়ে যাচ্ছেন, ফলে তাদের যে শারীরিক এবং মানসিক বিকাশটা সেভাবে হচ্ছে না। আস্তে আস্তে এটা সমাজে একটা সুদূর প্রসার করতে পারে, সেটাই সেই বিষয়টাকে লক্ষ্য রেখে আজকে একটা সচেতনামূলক আমরা কর্মসূচি নিয়েছি। জলপাইগুড়ির ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মা অবশেষে আত্মসমর্পণ করলেন বুধবার। এই নার্সিং ট্রেনিং সেন্টার নিয়ে অভিযোগ ওঠার পরই পলাতক ছিলেন শান্তনু শর্মা। এদিন তিনি জেলা আদালতে আত্মসমর্পণ করেন বলে জানা গেছে। সূত্রে খবর, অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে কোতোয়ালি থানার পুলিশ। উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে পান্ডাপাড়ার ওই নার্সিং ট্রেনিং সেন্টারে অভিযান চালানো হয় স্বাস্থ্য দপ্তরের তরফে। নার্সিং ট্রেনিং সেন্টারের একাধিক পড়ুয়া জলপাইগুড়ি জেলা শাসককে অভিযোগ জানানোর পাশাপাশি কোতোয়ালি থানারও দ্বারস্থ হন। অভিযুক্তের স্বাস্থ্যের পাশাপাশি খোয়া যাওয়া টাকা ফেরতের দাবি জানিয়েছেন প্রতারিতরা। আমরা চাইছি যে উনার শাস্তি হোক, আর আমরা এই যে উনি যে কোটি কোটি টাকার যে এই যে খেলাটা খেলেছেন সেই টাকাগুলো যাতে রিটার্ন করা হয়, মানে যারা যারা পাবে এই টাকাগুলো রিটার্ন করা হয়। কত মেয়ে আছেন আপনারা জেলায়? আমাদের জেলায় অনেক আছে, প্রচুর, প্রায় 100 পার হয়ে যাবে। এবার সবাই তো আসেনি, আমরা যারা এসেছি আমাদেরগুলো আমরা যারা আমরা খবর পেয়ে এসেছি। আমার সেন্টার বলে একটি সংস্থা ছিল, সেখানে প্রচুর মহিলা বছর পর বছর যারা নিজের খরচ করে নার্সিং ট্রেনিং নিয়েছে এবং তারা আজ অবধি কোনো কেউ কাজকর্ম পায়নি, এবং পেলেও যে কাজ তাদের দেওয়া উচিত সেই কাজ তারা পায়নি। এবং পরবর্তী সময়ে জানা যায় যে এই নার্সিং ট্রেনিং সেন্টার যেটা ছিল সেটি জাল ট্রেনিং সেন্টার। তাদের যথেষ্ট পারমিশন, সরকারি নথি যা দরকার প্রয়োজন সেই সমস্ত কিছু ছিল না। এবং এটা অভিযোগ রয়েছে যারা সেখানে ট্রেনিং করতে যেত মহিলারা, তাদের উপর শারীরিকভাবে বিভিন্নভাবে নির্যাতন করা হতো এবং তারা প্রচুর টাকা পয়সা তাদের কাছে নেওয়া হয়েছে, কিন্তু কোনো রকম তাদের টাকা তার বিনিময়ে কোনো কাজ পায়নি। কেন কি সার্টিফিকেটটাই যেটা ছিল সেটাই দেওয়ার মতন তাদের ছিল না, মানে যথেষ্ট বৈধ কাগজ ছিল না, পারমিশন ছিল না। এই অবস্থায় যে ট্রেনিং সেন্টার কর্ণধার তিনি গতকাল কোর্টে সারেন্ডার করছে। গত 3-4 মাস উনি ছিলেন না, অথচ পুলিশ প্রশাসন তাকে ধরতে ব্যর্থ হয়েছে। আজকাল দেখা যাচ্ছে এরকমই যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ ধরতে পারছে না, যা কোর্টে সারেন্ডার করছে। আজকে আমি যারা এই মামলার ভিকটিম এবং কমপ্লেন যারা করেছিলেন যে মেয়েরা, তাদের আমি মহামান্য আদালতে অ্যাপিয়ার করছি। পুলিশ প্রশাসন থেকে একটি পুলিশ রিমান্ডের পেয়ার দেওয়া হয়েছে এবং যত যা অর্ডার দেওয়া উনি দেবেন। বৃহস্পতিবার রাজগঞ্জের হরিহর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপিত হলো। এদিন সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পড়ুয়া ও শিক্ষক শিক্ষাকর্মীদের সাথে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, বিডিও প্রশান্ত বর্মন, ডিপিএসসির চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণয়িতা দাস, ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহুল রায় সহ এলাকার মানুষজন। এলাকা পরিক্রমার পর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এদিনই বিদ্যালয়ে তৈরি হয় হরিহরানন্দ মহারাজের মূর্তি উদ্ঘাটন করা হয়। প্রধান শিক্ষক বলেন, গতকাল মশাল দৌড়ের মধ্যে দিয়ে আজ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপিত হচ্ছে, অনুষ্ঠান পালিত হচ্ছে। এই উপলক্ষে 2 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিশ্চয়ই তো আপনারা জানেন যে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত 3টি অঞ্চল, পানিগৌড়ি, মাঝিয়ালি, বিন্দাগুড়ি অঞ্চল মধ্যস্থিত হরিহর হাই স্কুলে আজকে হচ্ছে সুবর্ণ জয়ন্তী উৎসব, মানে 50 বর্ষ উৎসব উদযাপন হচ্ছে। আজকে এই উদযাপনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কয়েক হাজার, কিছুক্ষণ আগে বিরাট একটা প্রায় 4 কিলোমিটার আমাদের বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়েছিল। সেখানে তাদের সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা যারা আছে এবং বিভিন্ন এই আজকের যারা অনুষ্ঠানে যারা বিশেষ অতিথি যারা আছে, নাম বলে অনেক সময় লাগবে, তাদের প্রত্যেকের সহযোগিতায় প্রায় 6 কিলোমিটার বর্ণাঢ্য অনুষ্ঠান আমরা করলাম। এত সুন্দর বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে মানে কল্পনা করা যায় না। তাই আজকে এই হরিহর হাই স্কুলের যে কোনো বিষয়ে, যেমন এই 2016 সালে এই হাই স্কুলটি উচ্চ মাধ্যমিক আমি উত্তীর্ণ করে দিয়েছি, প্লাস এই যে বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে যত কিছু এই বিদ্যালয়ের বিধায়ক থাকাকালীন অনেক উন্নয়ন করা হয়েছে এবং আগামী দিনে এই বিদ্যালয়ের পরিচালন সমিতি বা এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার কাছে যদি আরও কোনো কিছু আরও
চায় বা দরখাস্ত করে, নিশ্চয়ই এই বিদ্যালয়ের স্বার্থে এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বার্থে আমি সেটা পূরণ করব। এবং নিশ্চয়ই আমি আশা রাখবো যে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজকে মনোজিৎ পালের সহযোগিতা সুন্দরভাবে, আপনারা দেখতে পাচ্ছেন একটা মনীষীর যে গেট, কত সুন্দর গেট করেছে, গেটটা দেখে সত্যি আমি আনন্দিত, আপ্লুত। এবং রাজগঞ্জের বিধায়ক হিসেবে এই হেডমাস্টারকে মনোজিৎ পালকে সহস্র সহস্র ধন্যবাদ জানাই। শুধু হেডমাস্টার বলে না, আরও সহকারী শিক্ষক যারা আছে, শিক্ষিকা যারা আছে এবং এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সদস্য যারা আছে প্রত্যেকে সহযোগিতা করেছে। এবং এই বিদ্যালয়ের যারা অভিভাবক আছে তারাও সর্বতভাবে এই সুবর্ণ জয়ন্তী যে উৎসব প্রত্যেকের সহযোগিতায় সুন্দরভাবে 2023 আজকে 14ই ডিসেম্বর পালিত হচ্ছে। আমাদের কাছে স্বপ্ন হরিহর হাই স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা যারা আমরা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পরিচালন সমিতির যারা আছি সবারই বহু প্রতীক্ষিত এই দিনটা। তো আজকে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন হচ্ছে। আমাদের এলাকার বিধায়ক, আমাদের অভিভাবক যিনি পাশে দাঁড়িয়ে আছেন তার নাম না বললেই নয়, তিনি আমাদের সর্বতভাবে সাহায্য করছেন এই অনুষ্ঠানকে সফল করবার জন্য। এবং এই অনুষ্ঠান আশা করি ভালোভাবে সফল আমরা করতে পারবো এবং বিদ্যালয়ের মতন এগিয়ে যাবে। ছাত্রছাত্রীদের প্রচেষ্টা, তাদের ভালো ফলাফল, অভিভাবক অভিভাবিকাদের সহযোগিতায় হরিহর হাই স্কুল সামনের সারিতে এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। কি অনুষ্ঠান রয়েছে আপনাদের? আমাদের এখানে আজকে গতকালকে মশাল দৌড়ের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল। আজকে হরিহরানন্দের মূর্তি উন্মোচন হলো এবং এরপরে বাচ্চাদের এবং বাইরের কিছু শিল্পী সমন্বয়ে আমরা একটা সাংস্কৃতিক সন্ধ্যা 2 দিনব্যাপী এখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। আশা করি সেটা সফলভাবে আমরা সম্পন্ন করতে পারবো। আপনার নাম? আমার নাম মনোজিৎ পাল, আমি প্রধান শিক্ষক হরিহর হাই স্কুল। সেদ্ধ চালের দাবিতে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রাহকেরা। প্রতিবাদে রেশনে দেওয়া আতপ চাল নিতে অস্বীকার গ্রাহকদের। এই ঘটনা ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়ার গ্রাম পঞ্চায়েতের দাংধুরির মান্তাপাড়ার। ঘটনা ঘিরে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দীর্ঘদিন থেকেই রেশন থেকে আতপ চাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এদিন গ্রাহকেরা আতপ চাল নিতে অস্বীকার করেন, পাশাপাশি রেশন নেওয়া তারা বন্ধ করে দেন। গ্রাহকদের মধ্যে ওসমান আলী বলেন, দীর্ঘ 5 মাস থেকে আতপ চাল দেওয়া হচ্ছে। আমরা রেশনের চাল খেয়েই বেঁচে আছি, কিন্তু আতপ চাল এখন থেকে আমাদের আর নেওয়া সম্ভব নয়। আমরা সেদ্ধ চাল চাই, তাই রেশন নেওয়া আমরা বন্ধ করে দিয়েছি। একই বক্তব্য অন্যান্য গ্রাহকদেরও। এই বিষয়ে সংশ্লিষ্ট রেশন ডিলারের তরফে জানানো হয়, সরকার থেকে এখন আতপ চালই দেওয়া হচ্ছে, এই বিষয়ে তাদের কিছু করার নেই। আতপ চাল কয় মাস থেকে পাচ্ছেন? আজ প্রায় 4-5 মাস থেকে আমরা আতপ পাচ্ছি। এখন কি করতে চাচ্ছেন? এখন করতে যাচ্ছি আমরা আতপ আর নিব না, রেশন বন্ধ করে দেবো আমরা। কতজন মানুষ আতপ না নেওয়ার মানে এখানে আর কতজন মানুষ নিলেন? আমাদের পাড়াতে টোটালটাই আতপ চাল নিবে না। এখন 2-4 জন হয়তো নিয়ে গেছে ভুলে কারণবশত। ডিলার কি বলছে? ডিলার বলছে আপনারা উপর মহলে কমপ্লেন করো। আমরা উপর মহলে যাই একবার জানিয়ে আসছি, তাও আমাদের কোনো। কোন জায়গার ঘটনা এটা? এটা মান্তাপাড়া দক্ষিণ খয়ের বাড়ি। ডিলারের নাম কি? ডিলারের নাম হচ্ছে কেসি রায়। আপনারা কতজন গ্রাহক আছেন এই আতপ চাল না নেওয়া? আমাদের এখানে কমসে কম 400-500 গ্রাহক আছে। আমরা আতপ চাল নেব না। রেশন নিয়ে আন্দোলন হচ্ছে ওইটাই যে আমরা আতপ চাল খাবো না, আমরা সিদ্ধ চাল চাই। শুধু আজকে বলতে না, দীর্ঘদিন থেকে বলা হচ্ছে, কিন্তু আমাদের এখানে সিদ্ধ আসছে না। আজকে আমরা রেশন বন্ধ করে দিলাম, আমরা আতপ নিব না। আমরা যারা 2-1 জন আগে নিচে চলে গেছে, এখন আমরা গ্রামের লোক আসার পরে আমাদের আন্দোলন একটাই যে আমরা আতপ নিব না, রেশন আজ বন্ধ থাকবে। দেখি আমাদের সরকার আতপ দেয় না না দেয়। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুসলিম আলী। কোন জায়গা এটা? এটা দক্ষিণ খয়ের বাড়ি। ডিলারের নাম? ডিলারের নামটা কি? রিনা। এখানে আমরা রেশন নিতে আসছি, 5 মাস থেকে আতপ চাল পাচ্ছি। আমরা আতপ চাল সাধারণ শ্রমিক গরিব লোক, আমরা রেশনের ভরসায় চলি। আমাদের আতপ চাল আমাদের দিচ্ছে, আমরা আতপ চাল নিব না। আমরা এর জন্য রেশন নেওয়া বন্ধ করে দিচ্ছি। এমনি চাল আটা ঠিক আছে তো? চাল আটা সবই ঠিক আছে, কিন্তু আতপ চালটা পাল্টাইতে হবে। দিদিকে বলছি আমরা আমাদের উষা চাল দেওয়ার ব্যবস্থা করুন। কতদিন থেকে আতপ চাল পাচ্ছেন এটা? প্রায় 5 মাস থেকে। তাহলে আপনারা কতজন মানুষ এখন এই আতপ চাল নিচ্ছেন না? এখানে আমরা মোটামুটি 50-এর মতো। 50 পরিবার? হ্যাঁ। কি মানে আপনারা এখন কি করবেন তাহলে? এখন আমরা রেশন নেওয়া বন্ধ করে দেবো। দিদি আমাদেরকে দেখে। ডিলার কি বললো? ডিলার বললো যদি আপনারা রেশন নেওয়া দিব, না নিলে দিব না। আপনার নাম? আমার নাম ওসমান আলী। ডিলারের নাম? ডিলারের নাম? ডিলারের নাম? ডিলারের নাম রিনা। কোন জায়গা এটা? দক্ষিণ খয়ের বাড়ি, মান্তাপাড়া। আপনার রেশন দুয়ারে দুয়ারে দিতে আসছেন, তো এখানে রেশন নিচ্ছে না বলে একটা অভিযোগ, তো সেটা কি সত্যি, কি বলবেন?
হ্যাঁ, আতপ বলে এদের সবসময় এদের কমপ্লেন আছে, দীর্ঘদিন থেকে আতপ, কয়েক মাস থেকে আতপ পাচ্ছে। আতপ নিয়ে সমস্ত কাস্টমারের, এমনকি প্রত্যেক জায়গাতেই ওই সিদ্ধটার উপরে ওদের চাহিদা আছে, আতপের উপরে চাহিদা নাই। হ্যাঁ, এখন সেটা বললো আমরা তো নিজেরা সিদ্ধ করে দিতে পারি না, এখন সেটা সরকারি তরফ থেকে যখন সিদ্ধ আসবে এখন তখন আমরা দিতে পারি। এখন আপাতত কি রেশন দিচ্ছেন না বন্ধ? না, আপাতত যদি পাবলিক না নেয় তাহলে বন্ধ। তো আর যদি পাবলিক চায় তাহলে তো আমাদের দিতে হবে। কতজন গ্রাহক আছে এখানে? এইখানে ধরো এখনো আমার এই দুয়ারটার মধ্যে এখনো ধরো দিয়ে 40টা ফ্যামিলি বাকি আছে। 40 জন ফ্যামিলি বাকি আছে? হ্যাঁ। কোন জায়গা এটা? এটা হলো ডাংদুরি মান্তাপাড়া, দক্ষিণ খয়েরবাড়ি। দক্ষিণ খয়েরবাড়ি। কতজন মানুষ নিয়েছে? 40 জন নিয়ে গেছে। বাকিগুলা কি কারণে নিচ্ছে না? এই আতপ চাল বলেই নিচ্ছে না। আপনার নাম এবং ডিলারের রেশন নাম্বার কি নাম, কার নামে লাইসেন্স রয়েছে? রিনা রায়। রিনা রায়। আপনার নাম? আমার নাম গুলজার সরকার। জখম শিয়ালকে উদ্ধার করে বিপাকে জলপাইগুড়ি জেলার 2টি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রায় 1 ঘন্টা জলপাইগুড়ি বন দপ্তরের জখম শিয়ালকে নিয়ে দাঁড়িয়ে থাকলেও বন দপ্তরের কেউই সাহায্যে হাত বাড়িয়ে দিলেন না বলে অভিযোগ স্বেচ্ছাসেবী সংগঠনের। বন্যপ্রাণীর রক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে এই ধরনের উদাসীনতা যেন আগামীতে না হয় সেই দাবি তুলেছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। জানা গেছে শুক্রবার শহর লাগোয়া 73 মোড় এলাকায় একটি জখম শিয়াল দেখতে পান স্থানীয়রা। এরপর পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন স্থানীয়রা। সকালে আমাদের কাছে ফোন আসে 73 মোড় এলাকায় নাওয়াপাড়া বলে একটা জায়গা থেকে, যে একটা এরকম শিয়ালের অ্যাক্সিডেন্ট হয়েছে, শিয়ালটা ইনজিওর্ড হয়ে পড়ে আছে। তো আমরা স্পোর এবং অ্যানিম্যাল হেল্পলাইন ফাউন্ডেশনের মেম্বারে ওখানে পৌঁছে শিয়ালটাকে একটা পুকুর থেকে, ডোবার থেকে রেস্কিউ করি। শিয়ালটার পেছনের কোমরের হাড় ভাঙা, প্লাস ইনজিউরি আছে, বডিতে কিছু কাটাছেঁড়া আছে। ওটাকে আমরা খুব কষ্ট করে অনেক ঘন্টার প্রচেষ্টা ওটাকে রেস্কিউ করে ওখান থেকে। কি কারণে এরকম হয়েছে কি মনে করছেন? এটা অ্যাক্সিডেন্ট হয়েছে। শিয়ালটা কোনো রাস্তায় ঘোরাঘুরি করছিল রাতের বেলা, তখন কোনো খুব স্পিডে যাওয়া কোনো গাড়ির সাথে ধাক্কা লেগে যায়, এটাই আমরা আশঙ্কা করছি। তারপরে আমরা এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে নিয়ে এসেছি, যেহেতু এটা ওয়াইল্ড অ্যানিমাল, এটা গোল্ডেন জ্যাকেল, তো এটা ট্রিটমেন্টের আবেদন রাখছে আর কি ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে। এটা জলপাইগুড়ি ডিভিশন, এটা ফরেস্ট অফিস, অরণ্য ভবন। কার সাথে কথা বললেন? এখানে স্টাফ সেরকমভাবে কিছু নেই, কেউ নেই। আমাদের রেঞ্জারের সাথে কথা হলো, এখনও সেরকম কোনো ডেফিনেট উত্তর পাইনি যেটা ট্রিটমেন্ট কী হবে বা কে রিসিভ করবে এটাকে, মানে আমরা হ্যান্ড ওভার করতে পারছি না অ্যানিমালটাকে। এখানে কতক্ষণ ধরে আছেন? আমরা এখানে হয়ে গেল 50 মিনিট। এখান থেকে কোনো কিছু সাড়া পাওয়া যায়নি? সেরকম কোনো সাড়া পাওয়া যায়নি। আপনারা কি চাচ্ছেন? এই যে আমরা ইমিডিয়েট ট্রিটমেন্ট চাচ্ছি, আমার প্রাণীটি বাঁচবে না, ওর হাড় ভেঙে আছে, মানে এবার রাতে ঠান্ডার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, হাড় ভেঙে আছে। আমরা যা করতে পারছি ও কতটা কষ্টে আছে, কতটা পেনে আছে, তো আমাদের এটাই দাবি শুধুমাত্র। এটা আমরা ফিউচারে দেখবো যে এটা এর পরবর্তী ক্ষেত্রে আমাদের অনেক কাজের এটাতে ব্যাঘাত ঘটবে, এরকম যদি রেসপন্স থাকে, এরকম যদি হয়। আমরা প্রিভিয়াসলি এরকম ফেস করেছি, তো এই হচ্ছে আমাদের কথা। বললাম যে শিয়ালটা নিয়ে কি করবেন এখন আপনারা? এই মুহূর্তে তো রেস্কিউ করার কেউ আছে আমাদের, বোধহয় কৃষ্ণ কিছু বলতে পারছে না, কারণ আমাদের রেঞ্জ অফিসার নেই। আর একটু আগে 3-4টা গাড়ি চলে গেল ফিল্ডে, তো এই মুহূর্তে তো আমি কিছু বলতে পারছি না এই বিষয়ে। আমি তো এক্সিকিউটিভ স্টাফ না, আমি ক্লারিক্যাল স্টাফ, আমার পক্ষে বলা সম্ভব না, কারণ এগুলো যারা করে তারা হচ্ছে এক্সিকিউটিভ স্টাফ, বুঝলেন। আপনারা কি মানে যোগাযোগ করছেন কিংবা যোগাযোগ করবেন? ওই যে বললাম, ও যোগাযোগ করে দেখে কৃষ্ণ যোগাযোগ করতে পারে নাকি, ওই আছে রেঞ্জ অফিসের স্টাফ। আচ্ছা, মানে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। মুখ্যমন্ত্রীর হাত ধরে সৌন্দর্য প্রাপ্ত ঐতিহাসিক জলপাইগুড়ির রাজবাড়ি দিঘির পুকুরে আজকে দুর্গাপূজার 2 মাস পরও পড়ে রয়েছে মূর্তির কাঠামো, যার কারণে দূষিত হচ্ছে দিঘির জল। গত 2 মাস আগে দুর্গাপুজো শেষ হয়েছে, প্রতিমা নিরঞ্জন হয়েছে রাজবাড়ি দিঘিতে। এরপর পবিত্র ছট পুজো উদযাপিত হয়েছে সুসজ্জিত দিঘির ঘাটে। আনন্দ উৎসবকে কেন্দ্র করে সমস্ত শহরবাসী একত্রিত হয় এই অপরূপ সুসজ্জিত দিঘির পাড়ে। 2017 সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিঘির পাড় বাঁধিয়ে সুসজ্জিত করে জনগণের জন্য উন্মুক্ত করেছিলেন। এসজেডি এর হাতে এই দিঘির রক্ষণাবেক্ষণের দায়িত্ব বর্তায়। এই দিঘির পাড়ে প্রাতঃভ্রমণকারী থেকে শুরু করে প্রচুর জনসমাগম হয়। দিঘিতে স্নান এবং সাঁতার করেন বহু মানুষ। এই দিঘি বস্তুত শহরের একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থল রূপে চিহ্নিত। শীতের সময় পরিযায়ী পাখিরা আসে দল বেঁধে। এই জলাশয় বর্তমানে ডাস্টবিনে পরিণত হয়েছে। দিঘির এক প্রান্তে থার্মোকল, প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট স্তূপীকৃত। সর্বোপরি গত 2 মাস আগে দুর্গাপুজোর বিসর্জিত কাঠামো এখনো পরিষ্কার করেনি কেউ। এর ফলে দিঘির জল দূষণ হচ্ছে। নজর নেই কারোর, ক্ষতি হচ্ছে দিঘির জল জীবনের। দিঘিতে নিত্য সাঁতারে আসা সাধারণ মানুষ এই দিঘিকে আবর্জনা মুক্ত করার দাবি জানালেন আমাদের চ্যানেলের প্রতিনিধির মাধ্যমে। আপনারা এখানে তো সাঁতার করেন, রাজবাড়ি দিঘির এই অবস্থা দেখা যাচ্ছে, এত নোংরা আবর্জনা, এই সম্পর্কে কি বলবেন আপনি? আমরা রাজবাড়ি দিঘিতে দীর্ঘদিন ধরে সাঁতার কাটি। এখানে শুধু সাঁতার কাটা নয়, সকাল বিকাল বহু দর্শনার্থী পর্যটক আসেন যারা রাজবাড়ির সৌন্দর্য উপভোগ করবার জন্য। বিগত 2017 সালে আমাদের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং এসজিডি এর সহযোগিতায় আমাদের এই রাজবাড়ি দিঘির সৌন্দর্যায়ন করা হয়। তার ফলে এখানে দর্শনার্থীর সংখ্যা অনেক বেড়েছে। শুধু সাঁতার নয় বা মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক নয়, এখানে একটি যোগা কেন্দ্রও চলে, যেখানে অনেক পুরুষ মহিলা আসেন এবং প্রতিনিয়ত শিশু, আবাল বৃদ্ধ বনিতা আমরা সাঁতার করতে আসে এই পুকুর ঘাটে। কিন্তু বিগত অক্টোবর মাসে দুর্গাপূজার পর প্রতিমা নিরঞ্জন করা হয় এই ঘাটে। সেই ঘাটটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘাটের যদি এই অবস্থা যদি থাকে, পুকুরকে যদি এগুলো যদি অবিলম্বে সরানো না যায়, পুকুরের জল দূষিত হবে এবং তার ফলে আমরা যারা সাঁতার করি তাদের সমস্যা দেখা দেবে। তাছাড়াও এই শীতের মরশুমে এখানে অনেক পরিযায়ী পাখি আসে, তাদের ক্ষেত্রেও থাকার ক্ষেত্রে অসুবিধা হবে বলে আমি মনে করি। তাই আমার প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, অবিলম্বে যাতে এই পুকুর ঘাটটাকে পরিষ্কার করে এর যে সৌন্দর্যায়ন এবং সুস্থ বাতাবরণ একটা রাখে, যাতে আমরা নির্বিঘ্নে নির্ভয়ে সাঁতারটা করতে পারি, যাতে কারো কোনো স্কিনের প্রবলেম না হয় এবং পাখিদের যাতে কোনো অসুবিধা না হয়। আপনার নাম? আমার নাম বিকাশ রায়। প্রায় শেষের পথে ওদলাবাড়ির সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ। জনবসতি থেকে বহু দূরে শান্তি কলোনি পেরিয়ে নির্জন চেল নদীর চরে ইতিমধ্যে প্রকল্পের নির্মাণ কাজ প্রায় 90% শেষ হয়ে গেছে। প্রকল্পটি চালু হলে শুধুমাত্র ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতেরই নয়, মাল পুরসভা এলাকার দৈনন্দিন সংগৃহীত বর্জ্য এখানে প্রক্রিয়াকরণ করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান মমিতা ঘোষ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত তহবিলে প্রায় 40 লক্ষ টাকা খরচ করে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে।
অত্যাধুনিক পদ্ধতিতে বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে এখানে সার তৈরি করা হবে। প্রকল্পটির পরিচালনার দায়িত্ব নিতে একটি স্বনির্ভর গোষ্ঠীর সম্মতি জানিয়েছে। যদিও বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প এলাকায় পৌঁছানোর জন্য রাস্তার সমস্যা দেখা দিয়েছে বলে মমিতা ঘোষ জানিয়েছেন। তিনি বলেন, প্রতিদিনের আবর্জনা সংগ্রহের জন্য ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে গ্রাম পঞ্চায়েতকে 3টি ই-কার্ড দেওয়া হয়েছে। অন্যদিকে প্রশাসনিক সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রশাসনের নির্দেশে মাল পুরসভা ও ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। চুক্তি মোতাবেক প্রকল্পের অ্যাপ্রোচ রোড মাল পুরসভার তরফে তৈরি করে দেওয়া হবে বলে সূত্রটি জানিয়েছেন। ঘটনা হলো, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মাল পুরসভার পাশাপাশি মহকুমার সবচেয়ে বড় গ্রাম পঞ্চায়েত ওদলাবাড়ির সমস্যা দীর্ঘদিনের। এর আগেও বেশ কয়েকবার চেষ্টা করে সমস্যার সমাধান করতে পারেনি পুরসভা। একই পরিস্থিতি দেখা দিয়েছিল ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও। ফলে এক প্রকার বাধ্য হয়েই সংগৃহীত সমস্ত বর্জ্য লোকালয় থেকে দূরে কখনো নদীর ধারে, কখনো বা নির্জন এলাকায় ফেলে আসতে হতো। প্রকল্পটি চালু হয়ে গেলে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি মাল পুরসভারও দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হবে বলে সংশ্লিষ্ট সকলে জানিয়েছেন। তবে স্থানীয় এবং পরিবেশ প্রেমীদের বক্তব্য, এটা খুবই ভালো উদ্যোগ সরকারের। এবার পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাবে। তবে একটা সমস্যাও রয়েছে তাদের বক্তব্য, মালবাজারের বর্জ্য কেন ওদলাবাড়ি এলাকায় ফেলা হবে। স্থানীয়দের বক্তব্য, এই ব্যাপারে প্রশাসনের নজর দেওয়া দরকার বলে স্থানীয়দের দাবি। আমরা যারা জনসাধারণ, আমাদের এটা দীর্ঘদিনের ডিমান্ড ছিল যে আমাদের উদলাবাড়িতে কোনো ডাম্পিং গ্রাউন্ড না থাকার কারণে পরিবেশের একটা বড় ক্ষতি হচ্ছিল। আবর্জনা যেখানে সেখানে মানুষ ফেলাচ্ছিল, দেখতেও একটা বাজে লাগছিল। আমরা খুব খুশি যে আমাদের উদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত সরকারের উদ্যোগে শান্তি কলোনি, সাউথ উদলাবাড়ি শান্তি কলোনি চেল নদীর পাড়ে একটা ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা হয়েছে। এখন এটা পুরোপুরি শুরু হয়নি, এর জন্য আমরা খুব খুশি। কারণ পরিবেশটা কোথাও না কোথাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এখন সবথেকে বড় ব্যাপার যে ওখানে চা বাগান আছে এবং তার পাশে গ্রামও আছে এবং তার পাশে জঙ্গলও আছে। তো আমরা পরিবেশ প্রেমী হিসাবে একটাই কথা বলবো, পরিবেশটাকে সুস্থ রাখার জন্য এবং সেই এলাকাটাকে পরিবেশ সুস্থ রেখে এই ডাম্পিং গ্রাউন্ডটা শুরু করা হোক, তাতে মানুষের আবর্জনা সেখানে যায় একটা জায়গা থাকুক। এবং সাথে সাথে দেখা যাচ্ছে যে মানুষের মুখে শোনা যাচ্ছে যে মালবাজারেও আবর্জনা এইখানে ডাম্পিং গ্রাউন্ড আছে। এখানে কিছু লোকের সমস্যা দেখা যাচ্ছে, তাদের প্রশ্ন হচ্ছে যে মালবাজারের ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনা এখানে কেন ফেলাবো, আমাদের ওদলাবাড়ি এরিয়া ওদলাবাড়ি ফেলানো, এটা নিয়ে একটা সমস্যা দেখা যাচ্ছে। যাই হোক, এটা গ্রাম পঞ্চায়েত কী করে, কিন্তু আমরা একটাই পরিবেশপ্রেমী হিসাবে বলবো, এটা খুব ভালো উদ্যোগ, খুব তাড়াতাড়ি স্টার্ট করা উচিত। ওদলাবাড়ি শান্তি কলোনিতে যে ডাম্পিং গ্রাউন্ডটা হচ্ছে, এটা খুব ভালো উদ্যোগ প্রশাসনের। এই ওদলাবাড়ি যত আবর্জনা সেই ডাম্পিং গ্রাউন্ডে পড়বে। আর পাশাপাশি এটা শোনা যাচ্ছে যে এই ওদলাবাড়ি ডাম্পিং গ্রাউন্ড যেটা হয়েছে তার সাথে সাথে মালবাজারেরও যত আবর্জনা এটাতে পড়বে। যে ওদলাবাড়িটা তো একটা ছোটো জায়গা, সেই জায়গায় এখানকারটা এখানে হলেই ভালো হয়, পরিবেশের পক্ষে ভালো হয়। এবং মালবাজার তো একটা অনেক বড় জায়গা, সেই মালবাজারে যে ডাম্পিং গ্রাউন্ডটা মালবাজার হলে মনে হয় ভালো হয়। এটা অনেকেই এখানে একটু অবজেকশন করছে, সেটাই শুনতে পেলাম। সেটার পরিপ্রেক্ষিতে বলছি যে এটা ছোটো জায়গার মধ্যে রাখলেই ভালো হয় এবং ওদলাবাড়ির পরিবেশটাও ঠিক থাকুক, সুস্থভাবে চলুক, এই কামনে করছি। প্রশাসন এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে ওদলাবাড়ির নেচারের পক্ষে এবং প্রাকৃতিক নেচার এবং প্রাকৃতিকের উপর এটা খুব ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এইটুকু। আপনার নাম? আমার নাম শঙ্কর বিশ্বাস। ছিল ওদলাবাড়ি যে আবর্জনা মুক্ত করার একটা প্রচেষ্টা জনগণের ছিল এবং আমাদের সরকারগতভাবে সেটা চেষ্টা ছিল যে ওদলাবাড়িকে কীভাবে আবর্জনা মুক্ত করা যায়, তার উপর ভিত্তি করে আজকে এই প্রজেক্টটা খুবই সুন্দর। বিভিন্ন কোনো আবর্জনা যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন শহরকে দূষণ করতেছে, সেগুলো নিয়ে যায় একটা পচনশীল পদার্থ যেটা দিয়ে একটা সার তৈরি হবে এবং সেটা বিশেষ করে কৃষিকাজের পক্ষে খুবই উপকার হবে। এবং সাথে সাথে আর একটা জিনিস, যেটা মালবাজারের সাথে আমাদের একটা টাই হয়েছে মালবাজার শহরের সাথে। মালবাজার শহরটা একটা সময় তারা যে ডাম্পিং গ্রাউন্ড একটা সমস্যা ছিল, দীর্ঘদিনের সমস্যা মালবাজারে, বিশেষ করে মাল নদীর ধারে যেসব আবর্জনা মালবাজার ফেলছিল সেগুলো খুবই অসুবিধা হচ্ছিল এবং নদীটাও দূষণ হচ্ছিল, তাতে মানুষেরও অসুবিধা হচ্ছিল, পরিবেশও দূষণ হচ্ছিল। সেদিক থেকে মালবাজারের সাথে আমাদের টাই করা হয়েছে। টাই করা একটাই কারণ যে মালবাজার যে আবর্জনাটা এবং আমাদের উদলাবাড়ির যে আবর্জনাটা, দুটা মিলে যে আমাদের যে সামগ্রিক যে দ্রব্যটা লাগে আজকে সেখানে প্রজেক্টটা চালাতে, সেটা একটা পূরণ হবে।
এই দিক থেকে মালবাজারবাসী উপকৃত হবে এবং বিশেষ করে উদলাবাড়িবাসী আমরা যারা লোকাল আছি তারা উপকৃত হব। শান্তিকলন এলাকায় যারা বসবাস করে তাদেরকে তো কোনো অবজেকশন নেই। অভিযোগ ছিল, তাদের একটা ধারণা ছিল যে এটা একটা দুর্গন্ধ হবে, কিন্তু আসলে যেটা আমাদের বলা হচ্ছে সরকারগতভাবে যে এটা কোনো দূষণ প্রক্রিয়া না, দূষণটাকে মুক্ত করার জন্যই এইটা করা হয়েছে এই প্রজেক্টটা, এবং সেখান থেকে সেরকম দুর্গন্ধ খুব একটা হবে না বা বাইরেও দূষণ ছড়াবে না। তাসিরুল হক, উদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। হ্যাঁ, এটা দীর্ঘ অনেক দিন ধরেই এটা চলছিল, একটা SWM এর আমাদের এখানে প্রজেক্টটা, সেটা সম্পন্ন হয়েছে। আর কিছু অল্প কাজ বাকি আছে। এটা ওদলাবাড়ির জন্য খুবই একটা ভালো একটা বিষয়, যেটার জন্য আমাদের ওদলাবাড়িও দূষণমুক্ত থাকতে পারবে। এটা শান্তি কলোনিতে হয়েছে। এতে কি মানুষের কোনো সমস্যা বা অবজেকশন হয়েছে? হ্যাঁ, প্রথম দিকে একটু অবজেকশন হয়েছিল, যেহেতু মালবাজারের সাথে একটা টাই আপের আমাদের ব্যাপার আছে, এর জন্য কিছু মানুষের মানে সমস্যা, মানে ওনারা অবজেকশন করেছিলেন, কিন্তু এটা আমাদেরও মানে হাতে নেই, এটা ওপর থেকে নির্দেশ দেওয়ার কারণে আমাদেরও এটা করতে হয়েছে। যত নোংরা আবর্জনা কিভাবে পৌঁছাবে? এটা একটা টোটো টাইপ, মানে কার্ড বলে যেটাকে, সেটারই ব্যবস্থা আছে, ওটা দিয়ে আমাদের নোংরাটা ওখানে যাবে। কবে চালু হবে? রাস্তাটা হয়ে গেলেই, রাস্তার একটু সমস্যা আছে, রাস্তাটা কমপ্লিট হয়ে গেলেই আমরা এটা শুরু করে দেব। আমি মমিতা ঘোষ, ওদলাবাড়ি জিবি প্রধান। পুকুরে নয়, বায়োফ্লক পদ্ধতিতে কৃত্রিমভাবে পুকুর তৈরি করে মাছ চাষে সাফল্য অর্জন জলপাইগুড়িতে। পুকুরে নয়, বায়োফ্লক পদ্ধতিতে কৃত্রিমভাবে জলাশয় তৈরি করে মৎস্য দপ্তরের প্রযুক্তি ও সরকারি প্রকল্পের সহযোগিতা নিয়ে মাছ চাষ করে সাফল্য অর্জন করেছেন জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের মৎস্য চাষী গার্গী পাল ও টুম্পা শিকদার। মহিলা হয়েও তাদের এই উদ্যোগ যথেষ্টই সাড়া ফেলেছে। এই বিষয়ে তারা জানান, এই পদ্ধতিতে মাছ চাষ করলে পুকুরের তুলনায় দ্বিগুণ থেকে 3 গুণ লাভ করা যায় ও মাছের গুণগত মানও ভালো হয়। মাছের খাবার দেওয়া, মোটর চালানো থেকে শুরু করে সবটাই নিজেরাই করেছেন, আর বাকি কাজে তাদের স্বামীরা সহযোগিতা করে থাকেন বলে তারা জানালেন। এই বিষয়ে ব্লক মৎস্য সম্প্রসারণ আধিকারিক কৌশিক মাইতি বলেন, এই পদ্ধতিতে মাছ চাষ করলে পুকুরের তুলনায় ভালো ফল পাওয়া যায়। তাছাড়া যেহেতু সাধারণ পুকুরে সারা বছর জল থাকে না, তাই এই পদ্ধতিতে মাছ চাষ করলে সারা বছরই লাভ পাওয়া যায়। উল্লেখ্য, মাছের খাবার হিসেবে ভাসমান খাবারের পাশাপাশি জলের মধ্যে ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি করে নিতে হয়। সর্বোপরি বিভিন্ন সতর্কতা অবলম্বন করে মাছ চাষ করলে সাধারণ পুকুরের তুলনায় অনেকটাই বেশি লাভ পাওয়া যায় এই পদ্ধতিতে। আমি একজন মৎস্য চাষি, তো আগে মাটির পুকুরে চাষ করতাম, এখন হচ্ছে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করছি, করে অনেকটাই সাফল্য লাভ করছি। কিন্তু এই যে মাছের খাওয়া দাওয়া, মাছের দেখাশোনা আমি করি, আর বাদ বাকি যেটুকু কাজ থাকে ওটা আমার হাজব্যান্ড করে। এই ক্ষেত্রে আপনারা কি কোন দপ্তরের সহযোগিতা পেয়েছেন? মৎস্য দপ্তর থেকে, মৎস্য দপ্তরের সহযোগিতায়। আমি তরুণ পাল, আমার ওয়াইফ হচ্ছে গার্গী পাল। তো আমরা এখানে মাছ চাষ করছি, মূলত আমার গার্গী পাল, মানে আমার ওয়াইফে হচ্ছে এটা দেখাশোনার দায়িত্বে। তো ওর যেটা অল্প করা সম্ভব সেটা আমি ওকে সহযোগিতা করি। যেমন এই যে এটা চালাতে হচ্ছে, এটা মাছ যখন পায়খানা করে মাছের যে জলের সঙ্গে যে তরল করার জন্য এটা চালানো, তরল হওয়ার পরে চেম্বার আছে বাইরে, চেম্বার দিয়ে ওই নোংরা জলটা বের করতে হবে। তাছাড়া অক্সিজেন সেগুলো আছে, মেশিনগুলো আছে, অনেক ক্ষেত্রে মহিলাদের পক্ষে যেটা অসম্ভব সেটা আমাকে চালাতে হচ্ছে। তারপরে FCO বলে একটা তরল জিনিস খাদ্য আমরা তৈরি করতে হচ্ছে, সেটা হচ্ছে ইস্ট পাউডার, ব্যাকটেরিয়া, নানান কিছু দিয়ে চুন না লবণ নানান কিছু দিয়ে ওটা প্রত্যেক দিন 4 থেকে 5 লিটার করে এখানে ছাড়তে হয়, এই পুকুরে ঢালতে হয়, যেন জলের সঙ্গে মিশে থাকে, তাতে মাছের জন্য অন্য ধরনের কোনো রোগ ব্যাধি না হয়। খাওয়ার ক্ষেত্রে সাধারণত এই বিষয়ে বলতে গেলে এটা তো রাসায়নিক পদ্ধতিতে তৈরি, ঠিক রাসায়নিক খাওয়াটাই খাচ্ছে, মাছের যে রাসায়নিক খাওয়াটা সেটি আমরা খাওয়া দিচ্ছি, এইভাবেই চলছে। আর আমরা আপাতত প্রথম ফেজে আমরা দুজনকেই সিলেক্ট করেছি, বা দুজনেই আগ্রহ প্রকাশ করেছেন যারা এই চাষটা করতে পারবেন, সেই জন্য আমরা দুজনকে এই দুটো স্কিম দিয়েছি। আগামী দিনে আরও যদি কেউ আগ্রহী থাকেন অবশ্যই আমরা তাদেরকে এই স্কিমটা প্রোভাইড করতে পারবো। এটা কিভাবে হচ্ছে, মানে প্রথমত স্কিমটা কি, আর এবং কিভাবে, মানে পদ্ধতিটা কিভাবে হচ্ছে, বা লাভ আশাটা কি থাকছে?
অ্যাকচুয়ালি দেখুন, জলপাইগুড়ির মতো জেলা যেখানেতে মাটির প্রকৃতির কারণে, মাটির ধরনে এখানে সারা বছর অনেক পুকুরেই দেখবেন জল থাকে না। এই সারা বছর জল না থাকার কারণে আমরা সারা বছর ধরে মাছ চাষ করতে পারি না। বছরের খুব বেশি হলে 6 থেকে 7 মাস, বাকি সময়টা পুকুর শুকিয়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে আমাদের এই যে নতুন ধরনের প্রসেসে চাষটা জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে খুবই উপযুক্ত বলবো, কারণ এখানে প্রথমত ট্র্যাডিশনাল পুকুর লাগছে না। আপনার বাড়িতে 25 ডেসিমেলের একটি জায়গা থাকলেই সেই জায়গাতেই আমরা 1 ফিট মাটি কেটে একটা পাড় তৈরি করে পলিথিন লাইনিং করে তাতে জল রেখে আমরা সারা বছর ধরে চাষ করতে পারবো। এবং ক্রপ, এক একটা ক্রপ হবে 3 থেকে 3.5 থেকে 4 মাস। সো আমরা ম্যাক্সিমাম 3টে ক্রপ আমরা তুলতে পারবো এবং অনেক বেশি স্টকিং ডেন্সিটি বা বেশি ঘনত্বে চারা রাখতে পারবো। প্রধানত যে ধরনের মাছগুলোর গ্রোথ রেট বেশি সেই ধরনের মাছগুলো আমরা এখানে সিলেক্ট করে থাকি, যেমন ভিয়েত কই, মনোসেক্স তেলাপিয়া বা ট্যাংরা বা শিঙি মাগুর বা জাপানি পুঁটি, এই ধরনের মাছ যেগুলো বাজারে ডিমান্ড অনেক বেশি, গ্রোথ রেট অনেক বেশি, সেই ধরনের মাছগুলোই আমরা এসব ক্ষেত্রে চাষ করছি এবং প্রফিট মার্জিন খুবই ভালো। আমরা এই যে স্কিমগুলো করেছি তাতে এস্টাবলিশমেন্ট বা ক্যাপিটাল কস্ট বাদ দিয়ে কালচারের জন্যে আমরা যে যদি 2 থেকে 2.5 লাখ টাকা খরচ করি তাহলে কিন্তু আমরা চোখ বন্ধ করে এক একটা সিজনে, এক একটা ক্রপে 3.5 থেকে 4 লাখ টাকার মাছ বিক্রি করতে পারবো যদি আমরা খুব ভালোভাবে চাষ করতে পারি। লস হবে না, অবশ্যই লাভ রয়েছে এবং আমি চাই আগামী দিনে সদর ব্লকে আরও বেনিফিশিয়ারি এই চাষটাতে আগ্রহী হোক, হলে আখেরে আমাদের জলপাইগুড়ি জেলার ওভারঅল প্রোডাকশান বাড়বে এবং সোশিও ইকোনমিক স্ট্যাটাসটাও আপলিফট হবে। আমি সদর ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক কৌশিক মাইতি। ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির এবছরের অ্যানুয়াল নেচার ক্যাম্প অনুষ্ঠিত হবে কালিম্পং জেলার মাকুমে। বৃহস্পতিবার ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের হল ঘরে সাংবাদিক সম্মেলন করে জানান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির কর্মকর্তারা 23তম এই প্রাকৃতিক পাঠ শিবিরটি অনুষ্ঠিত হবে 26শে ডিসেম্বর থেকে। ওদলাবাড়ি বিধানপল্লী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সবুজ পতাকা নেড়ে আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক এই ক্যাম্পের যাত্রাপথের শুভ উদ্বোধন করবেন বলে জানান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির ক্যাম্প কোঅর্ডিনেটর নফসার আলী। সাংবাদিক সম্মেলনে নফসার বাবু বলেন, বিভিন্ন রাজ্য থেকে প্রায় 110 জন ছাত্রছাত্রী নিয়ে এই ক্যাম্প হবে মাকুমে। এদের মধ্যে 40% বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী থাকবে। বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের এই শিবিরে কোনো টাকা পয়সা দিতে হবে না, বিনা পয়সায় তাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি শেখানো হবে এই নেচার ক্যাম্পে। 6 দিনের এই নেচার ক্যাম্পে ছাত্রছাত্রীদের রিভার ক্রসিং, মাউন্টেনিং, রক ক্লাইম্বিং শেখানো হবে, পাশাপাশি পাখি গাছপালা চেনানো এবং তাদের উপকারিতাও শেখানো হবে। ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা নাম নথিভুক্ত করতে শুরু করে দিয়েছে বলে জানান তিনি। ডাকার মেন উদ্দেশ্য হলো ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি এইবার 23 অ্যানুয়াল নেচার স্টাডি অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্যাম্প আমরা কালিম্পং জেলার মাকুমে আমরা 26 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত নেচার স্টাডি ক্যাম্প আমরা শুরু করতে চলেছি। মেন কথা হলো প্রেস রিলিজ, এটা ডাকার মেন কারণ হলো যে আমরা প্রেস রিলিজের মাধ্যমে মানুষকে জানাতে চাই যে আমরা ডুয়ার্সের থেকে স্টার্ট করে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আমাদের ক্যাম্পে 40% বাচ্চা যারা প্রতিবন্ধী বাচ্চা, ফিজিক্যাল চ্যালেঞ্জের বাচ্চা, তাদের সিট লিমিট করা থাকে এবং তাদের ফ্রিতে, তাদের কোনো পয়সা আমরা নিই না, তাদের আমাদের ক্যাম্পে 6 দিনে তারা সেই ক্যাম্পিং ফ্রিতে করে যেতে পারবেন এবং নর্মাল বাচ্চাদেরকেও আমরা তার সাথে নিই। নর্থ বেঙ্গলে একমাত্র আমাদের ওদলাবাড়ি ন্যাসি আছে যে যৌথ মানে প্রতিবন্ধী বাচ্চা এবং নর্মাল বাচ্চাদেরকে নিয়ে আমরা ক্যাম্প করি। আমরা এই 6 দিনের ক্যাম্পে আমরা রক ক্লাইম্বিং, র্যাপলিং, রিভার ক্রসিং থেকে স্টার্ট করে ট্রেকিং এবং নেচার স্টাডির উপরে ক্যাম্প থাকে, তার সাথে বিভিন্ন সার্ভাইভাল ক্যাম্পগুলো থাকে আমাদের, তার সাথে সাথে স্কাই ওয়াচিংয়েরও ক্লাস থাকে আমাদের। আমরা এই 6 দিন প্রোগ্রাম প্রতি বছরই ডিসেম্বর মাসে 26 থেকে 31 তারিখ পর্যন্ত করি। তার কতজন স্টুডেন্ট এবং কবে থেকে স্টার্ট করবেন?
আমরা আগে বললাম যে 26 ডিসেম্বর থেকে আমাদের মাননীয় মন্ত্রীর হাত দিয়ে সবুজ পতাকা দিকে আমরা ক্যাম্প স্টার্ট করা হবে। আমরা বিভিন্ন এই সোশ্যাল মিডিয়ার মারফত এবং চিঠির মারফত আমরা সব স্কুলে চিঠি দিই, বিভিন্ন স্কুল কলেজে, যেমন আমাদের জয়গা থেকে স্টার্ট করে ভুটানের কিছু ছাত্র, বিহার থেকে স্টার্ট করে বাংলাদেশের 1-2 জন ছাত্র আমাদের কাছে যোগাযোগ করছেন, তারাও আসবেন। এবং আমরা চাই যে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আমাদের ক্যাম্পে অংশগ্রহণ করতে পারবেন। 150 জন টোটাল, আমাদের 150 জন বাচ্চার ক্যাপাসিটি, কিন্তু আমরা নিব না, আমরা 110 জনই বাচ্চা নিব। আমার নাম নফসার আলী, আমি উদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি ক্যাম্প কোঅর্ডিনেটর। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছি আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। দুটি ষাঁড়ের মারামারিতে বন্ধ হলো রাস্তা। দুটি ষাঁড়ের তাণ্ডবে যান চলাচল থেকে সাধারণ মানুষের চলাচল বন্ধ হলো। এই ঘটনার সাক্ষী হয়ে রইল গোটা এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি শহরের ইউরেকা ক্লাব সংলগ্ন এলাকায় দুটি ষাঁড়ের তাণ্ডবে ওই এলাকায় চলাচল বন্ধ হলো। সেই ষাঁড় দুটির ভয়ে দীর্ঘক্ষণ সেই পথ বন্ধ হয়ে থাকলো। যান চলাচল থেকে পথ চলতি মানুষদের চলাচল করতে দারুণ অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। ষাঁড়ের লড়াইয়ের ফলে অনেক মানুষই ঘুরে অন্য পথ দিয়ে যায়। হঠাৎ এই রকম দুটি ষাঁড়ের তাণ্ডবের ফলে এলাকার মানুষেরা যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েছিল। এরপর বেশ কয়েক ঘন্টা ষাঁড়ের তাণ্ডবের পর অবশেষে তারা চলে যায়। এর ফলে সাধারণ মানুষ আবার সেই পথ দিয়ে চলাচল শুরু করে। কি দেখলেন এই যে রাস্তাঘাট বন্ধ কেন? রাস্তা বন্ধ হয়ে আছে, বন্ধ হয়ে দুইটা ষাঁড় ঝড়ে লাগছে, মারামারি লাগছে, 1 ঘন্টা হইতে চললো। অ্যাম্বুলেন্স তো গেল পাশ দিয়ে। হ্যাঁ, অ্যাম্বুলেন্সে পাশ দিয়ে গেলে দাঁড়ানো চলে গেল অ্যাম্বুলেন্স। ভয় আছেন আপনারা? ভয় তো আছে, খুব ভয়। এখানে কখন কে কাকে মেরে ফেলা কোনো ঠিক নেই। ভয় তো আছে, খুব ভয়। যে কোনো লোককে মেরে ফেলতে হবে। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আগামী কিছুদিনের মধ্যেই জলপাইগুড়ি টাউন স্টেশন হতে চলেছে এক বড় মাপের রেল স্টেশন। তার কারণে রেলের জমি থেকে অবৈধ দোকানঘর তুলে নেওয়ার নির্দেশ রেল কর্তৃপক্ষের। ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ, স্মারকলিপি প্রদান জেলা শাসকের দপ্তরে। অবশেষে জলপাইগুড়ি ভুয়া নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মা আদালতে আত্মসমর্পণ করলেন বুধবার। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।